ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কোথা থেকে যেন একটা হলদে আলো আসছে বলে মনে হচ্ছে না। কোথা থেকে আলো আসছে কিছুই তো বুঝতে পারছি না। মণিলাল আলোটা কোথা থেকে আসছে বুঝতে পারছিল না। আসলে অদূরে আলোটা যে কোথা থেকে আসছে সেটা বোঝা সম্ভবও নয়। ঘরের ভেতর দরজা জানালা সবকিছু বন্ধ। এমন অবস্থায় ওই আলোটার ব্যাপারটা বুঝতে পারছিল না সে। কিন্তু একটা কথা মণিলাল বুঝতে পারছিল, এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে প্রথম থেকেই ঘরের ভেতর সে একা থাকলেও এখন আর এইখানে সে একা নেই। কে যেন তার চারপাশে আছে। বাতাসে একটা চাপা হাসির শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে। শব্দটা যেন মাটির তলা থেকে ভেসে আসছে, এতটাই ধীর সেই শব্দ। মণিলাল হাতের লণ্ঠনটা আরো একবার জ্বালাবার চেষ্টা করে, কিন্তু না, একটা চাপা হাওয়া কোথা থেকে যেন প্রত্যেকবার লণ্ঠন জ্বালাবার সময় উড়ে এসে ধপ করে সেটা নিভিয়ে দিয়ে চলে যায়। মণিলাল তখনও পর্যন্ত ভয় পায়নি। এমন অদ্ভুত ঘটনায় তার বুকের ভেতরটা একটু কেঁপে উঠলেও সে সাহস হারায় না। লণ্ঠনটাকে এই ঘরে কিছুতেই জ্বালানো যাবে না। বুঝতে পেরে সে সেই ঘর থেকে বাইরে বেরোবার জন্য দরজার দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই শুনতে পায় কে যেন বলছে, চলে যাচ্ছিস আমায় একা ছেড়ে? কথাটা শুনে মণিলাল থরথর করে কেঁপে ওঠে। স্পষ্ট শুনেছে সে, একটু আগে যে গলাটা কথা বলল সেটা ঘরের ভেতর থেকে আসছে, কিন্তু ঘরে কোথাও কেউ নেই। মণিলাল প্রায় চিৎকার করে বলে উঠল, তুমি কে? তুমি কোথায় আছো? আমায় হয়তো তুমি দেখা দাও, না হলে এমন ভাবে আমায় ভয় দেখিও না। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? মণিলালের কথার উত্তরে আবার সেই নারী মূর্তি যেন খিলখিল করে হেসে উঠল। তার চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যায়, যেন মণিলালের আশেপাশে ঘুরতে ঘুরতে মণিলালকে নির্দেশ করেই ঠান্ডা নিঃশ্বাস ফেলছে সে। আর সেই নিঃশ্বাসের ভারী ভাবে ঘরের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেছে। মণিলাল শঙ্কিত হয়। এই ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে যেন সমস্ত বিপদ কেটে যাবে, এমন একটা ভাবনা মনের মধ্যে আসতে থাকে। সে ঘর ছেড়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা বন্ধ, অথচ ঢোকার আগে সে নিজের হাতে দরজা খুলেছিল, অথচ বন্ধ করেনি। হাতরাতে দরজার ছিটকিনির কাছ পর্যন্ত হাতটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, কোনো লাভ হয়নি। দরজার ছিটকিনি খুঁজে পাওয়া যায়নি। যেন কাঠের দরজাটায় হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে গেছে। মণিলালের মাথার ভেতরে চাপা হাসির শব্দ পেরিয়ে যেন আস্তে আস্তে কেউ বলে ওঠে, আমি না চাইলে তুই এই ঘর থেকে কোথাও যেতে পারবি না। আমার যে এখানে বড় কষ্ট হয়, আমার বড় খিদে পেয়েছে, আমার যে ভোগ চাই, মহাভোগ। মণিলাল এই সমস্ত কথা কানে নেয় না। তার তখন এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার তাড়া ছিল। কোনোভাবে দরজা খুলতে পারলে একবার, ব্যাস। তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দা ধরে অন্তত উঠোনের কাছ পর্যন্ত পৌঁছতে পারলে চিৎকার করে কাউকে ডাকলে পাওয়া যাবে। মণিলালের মনে হতে থাকে, এইখানে চিৎকার করে মরে গেলেও সে কথা কেউ শুনতে পাবে না। ঘরের মধ্যে যে কোনো মানুষ নেই তা মণিলালকে এখন আর আলাদা করে বলে দিতে হয়। কিন্তু ওই মেয়েটাকে কেনই বা মণিলালকে এমনভাবে ডাকছে? মণিলালের মাথায় কিছুই এলো না। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সে ছুটে গিয়ে দরজার কাছে আরো একবার হাত রাখতে যাবে, ঠিক এমন সময় তার কানে ভেসে এলো একটা অদ্ভুত হাসি। অন্ধকারের মধ্যে এতক্ষণ থাকার জন্য তার চোখ সয়ে গেছে, তবুও সে ঘরের মধ্যে কিছুই দেখতে পাচ্ছে না মণিলাল। শুধু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, এমন একটা অনুভূতি যা মণিলালের গোটা শরীরকে মাঝে মাঝে শিরশিরে একটা আভাস দিচ্ছে। এমন সময়
বাইরে দরজার কাছে একটা ধাক্কা পড়ল। বাইরে থেকে চেনা মেয়েলি গলায় কে যেন বলে উঠল, বাবু, বাবু, কোথায় গেলেন বাবু? মণিলাল চমকে উঠল। এতক্ষণ ধরে এই কথাটা একবারও তো তার মনে পড়েনি। ঝট করে দরজার কাছে এগিয়ে যেতে দরজার ছিটকিনিটা হাতে পড়ল। দ্রুত গতিতে দরজার ছিটকিনি খুলে গায়ের জোরে পাল্লাটাকে এক ঝটকায় সরিয়ে দিতেই পাল্লাটা খুলে গেল, আর মণিলাল বেরিয়ে গেল ঘরের বাইরে। বাইরে বেরোতেই অন্ধকারের মধ্যে মণিলালের মনে হলো দরজার কাছে এতক্ষণ সত্যি কেউ দাঁড়িয়েছিল। সে বাইরে বেরোতে সেই মেয়েটা অন্ধকারের মধ্যে সরে গেছে। কিন্তু মণিলাল অবাক হলো, একটু আগেই তার মাথার ভেতর একটা অদ্ভুত চিন্তা এসেছিল। এই বাড়িতে সে ছাড়াও আরেকটি মেয়ে আছে, কিন্তু এই বাড়িতে সে ছাড়া কেউ কোথাও নেই। এই কথাটা মনে পড়তেই অদ্ভুত ভয় মণিলালকে এইবার জড়িয়ে ধরতে শুরু করলো। এতক্ষণ ঘরের মধ্যে থাকার সময় তার কিন্তু এতটা ভয় হয়নি। এইবার সেই ভয়টা হচ্ছে কারণ ঘরের বাইরে বেরোবার সঙ্গে সঙ্গেই দরজা জানলা সব বন্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা খিলখিল করে মেয়ের হাসি শুনতে পেয়েছে মণিলাল। এই যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। বাড়িতে হঠাৎ হঠাৎ করে কি হলো? মণিলাল হেঁটে আসছিল নিজের ঘরের দিকে, তাই পেছনে তাকিয়ে খেয়াল করেনি। যদি তাকাতো তাহলে দেখতে পেত সেই ঘরের দরজাটা আবার খুলে গেছে, আর কালো একটা ছায়া মূর্তি ঠিক সেই ঘরের দরজার কাছটায় উবু হয়ে বসে আছে মণিলালের দিকে তাকিয়ে। তার দুই চোখ সাদা, ফ্যাকাশে, মণিহীন। মণিলাল সেই ঘরের সামনে থেকে যেই বেরিয়ে এসে বারান্দার কাছে পড়েছে, অমনি যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঘরের সামনের দিকে হ্যারিকেনের আলো জ্বলছে, বাইরের আকাশে চাঁদের আলো রয়েছে। মণিলাল অবাক হয়ে বলল, ওই ঘরটা বোধহয় ভালো নয়। ওই ঘরের কাছে রাতের বেলা আর যাওয়া যাবে না। বিপদ আমাদের জীবনে কখনোই বলে কয়ে আসে না, বুঝলে? কিন্তু মাঝে মাঝে বিপদ আসে খুব ধীরে সুস্থে। এত আস্তে আস্তে তা প্রবেশ করে যে আমরা সহজে বুঝতেই পারি না। কোন পথে যে সে প্রবেশ করে তা বোঝা মুশকিল হয়ে পড়ে। আর ঠিক তখনই মানুষ আরো বেশি বিপদে পড়ে। আপনার কথাটা বুঝতে পারলাম, কিন্তু আদৌ আপনি কি বলতে চাইলেন সেটা যে বুঝতে পারলাম না। বিপদ অনেক সময় হঠাৎ করে আসে। এই ধরো, তুমি কোথাও বেরিয়েছো কোনো এক কাজে। পথের মাঝে হঠাৎ করে কোনো এক বিপদ তোমার সামনে উপস্থিত হয়েছে। এই বিপদ কিন্তু আলাদা ধরনের বিপদ। হঠাৎ করে আসা বিপদের সমাধান হঠাৎ করেই হয়ে যায়। কিন্তু ভাগ্য চক্রে কিংবা কুণ্ডলী চক্রে মাঝে মাঝে এমন অনেক বিপদ খুব ধীরে সুস্থে আমাদের জীবনে প্রবেশ করে, আর সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় না সহজে। বিশেষ করে তা যদি কোনো অশুভ শক্তিকে আশ্রয় করে জীবনে নেমে আসে, তাহলে কিন্তু সেই বিপদ থেকে মুক্তি পাওয়া অত সহজ ব্যাপার নয়। কিশোরী এতক্ষণ চুপ করে সব কথা শুনছিল। এবার একবার গলা খাঁকড়িয়ে বলে উঠল, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু বিপদ আস্তে আস্তে আসুক আর আকস্মিক আসুক, সেই বিপদ তো বিপদই হলো। তা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। যে কথা আপনার কাছে জানতে চাইছিলাম সে কথা আপনি বললেন না। যে কথা তোমরা জানতে চাইলে সেইটাই বলবো। আসলে তার জন্যেই এই সমস্ত কথা বলা। তোমরা সত্য কথা বিশ্বাস করো না, মানো না, কিন্তু সব কিছুর সার সেই এক তত্ত্ব কথা। তাকে ভালোভাবে বুঝতে না পারলে আসল ঘটনা কিংবা কোনো কিছুই তোমরা অনুধাবন করতে পারবে না। আজ যে প্রশ্ন তুমি আমায় করেছ, তার জন্যে বিপদের নানা পর্যায়ে তোমাদের জানা প্রয়োজন। আসল ঘটনাটা শুরু হয়েছিল অন্যভাবে। আজ যখন কিশোরী আমার বাড়িতে এসেছে, তখন আমি সবেমাত্র চায়ের কাপে চুমুক দিয়ে ওঠার জন্য তোড়জোড় করছি। বাইরে ঝিমঝিমে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টিতে পথ চলতেও ভালো লাগে,
কিন্তু কিশোরী হঠাৎ করে এসে পড়ল। আকাশের অবস্থা ভালো নয় বুঝলে। এই ঝিমঝিম করে পড়া বৃষ্টি কখন যে ঝমঝম করে নামবে তা তো বলা যায় না। একটা কাজ করি, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। মাসের প্রথমটায় ট্রামে করে গেলেই হয়, সিগারেটের চিন্তা করতে হবে না, আমার কাছে তা কেনা রয়েছে। একটু তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের কাছে যাওয়াটা দরকার আজ। কেন, কি হলো হে? হঠাৎ করে তারানাথের কাছে এত তাড়াতাড়ি যাওয়ার কি প্রয়োজন পড়লো শুনি? আর বলো না, তোমার মনে আছে বলেছিলাম সেই আমার মেস বাড়িতে থাকা একজন, মানে আমার পরিচিত, তার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। মাঝে মাঝে রাতের বেলায় সে অনেক কিছু দেখতে পাচ্ছে, অথচ সে সব কিছুর কোনো আগা মাথা কিছুই বোধগম্য নয় তার। প্রথম প্রথম ব্যাপারটা অল্প ছিল, কিন্তু এরপর একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেছে। দুদিন আগে রাতের বেলায় সে যেন দোতলায় বারান্দার কাছে কাকে দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠে এসেছে। বারান্দার কাছে আলো জ্বলছিল, অথচ সে যখন সেখানে এসেছে তখন আলোটা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই এসে দেখি বারান্দার আলোটা কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। গোটা বারান্দার কাছে ছড়িয়ে রয়েছে বাল্বের টুকরো। কোনো রকমে আবার আলো এনে বারান্দার একদম শেষের দিকে আলো ফেলতে দেখা গেল কিছুই নেই সেখানে, অথচ সে নাকি ঠিক সেইখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আর যে দাঁড়িয়েছিল সে একভাবে তাকিয়েছিল তার দিকে। কিন্তু তারানাথের কাছে তো তোমরা, মানে তুমি তো এগুলো বলে কি একটা নিয়ে গিয়েছিলে রাখার জন্য, তারপর কি হলো? ঠাকুরমশাই যা দিয়েছিল তা দক্ষিণ কোণে রাখতে বলেছিল। তারপর তার জন্যই হোক আর যে কারণেই হোক কিছুদিন ব্যাপারটা সামলেছিল। তবে ঠাকুরমশাই বারবার বলে দিয়েছিলেন যে এতে বেশি কিছুদিন তাকে আটকে রাখা যাবে না। তাই আজ ভাবছি ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে এই বিষয়ে কিছু জানতে চাইব। আমাদের মেসবাড়িতে কেউ কিছু দেখতে পাচ্ছে না, কারোর কোনো সমস্যা হচ্ছে না, অথচ ওই লোকটারই এমন সমস্যা হচ্ছে। হতে পারে বিপদটা শুধুমাত্র তারই হয়েছে, আর সেই বিপদ কোনোভাবে তার সঙ্গে তোমাদের মেস বাড়িতে এসে পৌঁছেছে। এর আগেও তো তোমাদের ওখানে আমি গিয়েছি, আর তোমরা তো এতদিন ধরে রয়েছো, কিন্তু কখনো তো কোনো সমস্যা হয়নি। এই কথাটাই তো বুঝতে পারছি না, টুকটাক সমস্যা যে কখনো হয়নি এমনটা বলা যায় না, তেমনটা সব জায়গাতেই হয়। কিন্তু এমন গভীর সমস্যা কবে হয়েছিল সেটা তো আমার মনে পড়ছে না। শেষ কতদিন আগে ঠিক এমন অদ্ভুত কিছু ঘটেছিল আমাদের মেসবাড়িতে। আজ গিয়ে তারানাথকে ভালোভাবে ব্যাপারটা খুলে বলো। সমস্যা যখন হচ্ছে তার সমাধান করা প্রয়োজন, তেমন হলে তারানাথকে একদিন তোমাদের মেস বাড়িতে নিয়ে যেতে হবে। একবার সে ওখানে গিয়ে পৌঁছলে আমার মনে হয় না আর কোনো সমস্যা। শেষের কথাটা শুনে কিশোরীর মুখে যেন একটা শান্তির ছাপ দেখতে পেলাম। তারপরেই তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম। বৃষ্টি তখন আরও কমে এসেছে। ঝিমঝিমে বৃষ্টির বদলে এটাকে তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টি বলা যেতে পারে। সেই বৃষ্টি মাথায় করে মটলেন পর্যন্ত গেলে অবশ্যম্ভাবী ঠান্ডা লাগবে, তাই তাড়াতাড়ি ট্রাম ধরলাম। ট্রামে করে গিয়ে পৌঁছলাম মটলেনের কাছে। দোকান থেকে তেলে ভাজা নিয়ে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছেছি, দেখি তারানাথ তক্তপোষের একপাশে চুপ করে বসে কি যেন ভাবছে মন দিয়ে। আমাদের দিকে চোখের দৃষ্টি নয়, তার চোখের দৃষ্টি সোজা আকাশের দিকে। তারানাথের চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে এক এক সময় বড় অদ্ভুত লাগে। মুখ দাড়ির জঙ্গলের মাঝে সেই রুক্ষ সূক্ষ্ম মুখটা, কপালের কাছে বয়সের বলিরেখার ছাপ পড়েছে। মুখের মধ্যে সর্বত্র বয়সের ছাপ পড়লেও চোখ দুটো কিন্তু বড় অদ্ভুত। তারানাথের ওই দুই চোখে কত কিছু সে দেখেছে। আমরা কিছু বলার আগেই তারানাথ নিজেই বলল, দক্ষিণ কোণে যা আছে সেটা সেখানেই থাক, বুঝলে? এবার উত্তর কোণে রাখতে হবে। আসলে যে বাড়ির মধ্যে প্রবেশ করেছে সে এত সহজে ওখান থেকে যাবে না। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করলাম। অন্য কেউ হলে হয়তো অবাক হয়ে তারানাথের সামনে গিয়ে বসে পড়তো, কিংবা তাকে এসব কথা নিয়ে বিব্রত করত। আমরা আসলেই বুঝতে পেরেছি তারানাথ কি বলতে চাইছে, তাই বললাম, কিন্তু আপনি কি করে, মানে আপনি তো প্রথমবার বলেছিলেন দক্ষিণ দিকে রাখতে, আর এখন উত্তরেও। এখান থেকে সেই শক্তি মাপা তো সহজ ব্যাপার নয়। বিপদ যদি একেবারে আসতো তাহলে একেবারেই ফিরে যেত, কিন্তু বিপদ খুব ধীরে ধীরে আসছে। যে লোকটির সঙ্গে এ সমস্ত হয়ে চলেছে তাকে একবার আমার কাছে আনতে হবে। তার সঙ্গে আমার কিছু কথা বলার দরকার আছে। যে বিপদ তার হচ্ছে সে শুধু তারই বিপদ,
তার আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ কিন্তু কোনো কিছুই দেখতে পারছে না। অর্থাৎ বুঝতে পারছো তোমরা, এই বিপদ তার সঙ্গে অনেক সময় ধরে রয়েছে। এখন সঠিক সময় হয়েছে বলে সে তাকে দেখতে পাচ্ছে। যদি এখনই কিছু না করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। ঠাকুরমশাই, চেষ্টা করেছিলাম, আজও করেছিলাম, আজ তো আর হলো না। পরের রবিবার আমি নিশ্চয়ই তাকে নিয়ে আসব। আর যদি একান্ত তাকে আনতে না পারি, আপনাকে যদি অনুগ্রহ করে কোনো ব্যবস্থা করে দিই, আপনি কি আমাদের মেসবাড়ি পর্যন্ত আসতে পারবেন? বুঝতেই তো পারছেন সমস্যাটা আস্তে আস্তে বাড়ছে। সবই বুঝতে পারছি, কিন্তু সবকিছুর একটা সঠিক সময় আছে, বুঝলি? তোমরা চিন্তা করো না, আমি যখন আছি তখন তা নিয়ে চিন্তা করতে হবে না। সে না আসতে পারলে আমি নিশ্চয়ই তোমাদের মেষ বাড়িতে যাব। এমন বিপদ যখন হয়েছে তখন সেই বিপদ থেকে তাকে বাঁচানো দরকার। এমন বিপদ খুব ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করে কালো ধোঁয়ার মতো, তারপর আস্তে আস্তে তাকে আচ্ছন্ন করে ফেলে, আর তারপর এক সময় নিয়ে যায় চরম পরিণতির দিকে। আস্তে আস্তে বিপদ প্রবেশ করে মানে ঠিক বুঝতে পারলাম না। আসলে আপনি কি বলতে চাইছেন? বিপদ যখন আসার তখন সে তো আসবেই। আপনি তো নিজেই বলেন যা লেখা আছে তাই হবে। তাহলে ঠিক এমন সময় তারানাথ ঠিক প্রথম দিকে বর্ণিত সেই তত্ত্ব কথাগুলো বলে চলেছিল একের পর এক। রিমঝিম করে পড়তে থাকা বৃষ্টিটা আবার বাড়তে শুরু করল। এলেভাজার সদ্গতি করে তারানাথ একটা পাসিং শোয়ের প্রায় অর্ধেকটা 3 টানে উড়িয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এই কথা বলতে বলতে অনেক বছর আগের একটা কথা মনে পড়ে গেল। যদিও এ অনেক আগের সময়ের কথা, তবুও কথাটা তোমাদের বলা দরকার, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। বুঝতে পারলাম। তত্ত্বকথা শেষ করে তারানাথ এবার গল্প বলতে শুরু করেছে। আমরা গুছিয়ে বসলাম। বাইরের বৃষ্টিটা তখনই রিমঝিম পর্যায়ে ছেড়ে এবার ঝমঝম করে নামতে শুরু করলো। তারানাথ পাসিং শোয়ের অবশিষ্টাংশটুকু আঙুলের ডগায় করে ছুঁড়ে ফেলল বাইরের দিকে। মাতু পাগলির সঙ্গে আমার সাক্ষাতের কথা তোমাদের আমি বলেছি, শুধু একবার নয়, মাতু পাগলির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে, তবে তা স্বল্প সময়ের জন্য। যাই হোক, মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই আমার সাধন জীবনের সামান্য পরিবর্তন হয়েছিল। কৌতূহলী হয়ে তন্ত্রের পেছনে ধাবিত হবার পরে, মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এই সাধন জীবনের যেন এক অন্যতম সূচনা হল। মাতু পাগলির কাছে সামান্য ক্ষমতা আমি পেয়েছিলাম, তারপর এক গুরুকে ধরে দীক্ষা পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু ওইটুকুই সার। জীবনে সাধনা যে খুব ভালোভাবে কখনোই করে উঠতে পারিনি তা তো তোমরা জানোই। তবে হ্যাঁ, চেষ্টা করেছি। তেমনই এক সময়ের কথা বলছি। একবার ঘুরতে ঘুরতে পুরুলিয়ার কাছে এক গ্রামে গিয়ে পড়েছি। তাও মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার প্রায় বছরখানেক পরের কথা। সেখানকার এক ধুধু প্রান্তরের এক পাশে এক বড় জঙ্গলের কাছে এক সাধুর বাস। এই কথা শুনে সেখানে গিয়েছি, কিন্তু 2 দিন সেই স্থানে থেকে তারপর সাধুর সঙ্গে দেখা হল। এদিকে জনশূন্য জনাকীর্ণ, সেই স্থানে একা একা থাকতে বড় ভয় হয়। আর তারপরের ব্যাপারটা অন্য রকম ছিল, কিন্তু তখনও তো আমার এত কিছু জানা নেই। তাছাড়া অশুভ অলৌকিক শক্তিদের যেমন ভয় থাকে, তেমন ভয় থাকে জঙ্গলের এলাকায় সাপখোপ কিংবা হিংস্র প্রাণীদের। শিয়ালকে তো আর দেহবন্ধন করে আটকানো যাবে না। একদল শিয়াল যদি একসাথে আমার কাছে এসে পড়ে, তখন তাদের হাত থেকে বাঁচার জন্যে এই লাঠি সোটাই আশ্রয় করতে হবে। যাই হোক, 2 রাত সেইখানে কাটাবার পর পরদিন সকালবেলা সেখান থেকে অন্যত্র বেরিয়ে পড়ার কথাই ভাবছি। তার আগে গ্রামটা একবার ঘুরে যাই এমন ভেবে গ্রামের ভেতরে গিয়ে ঢুকলাম।
আমার পরনে তখন লাল কাপড় দেখে লোকেরা সাধু সন্ত ভেবেই শ্রদ্ধা ভক্তি করে। গ্রামের ভিতর দিয়ে ঢুকে আসি। এমন সময় একটি লোকের সঙ্গে আমার দেখা হলো। শুধু একটা গরুর দড়ি হাতে করে নিয়ে গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে মাঠের দিকে। তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলাম। একটা অদ্ভুত অস্বস্তি হলো। তার চোখের দৃষ্টিটা কেমন যেন সামনের দিকে তাকিয়ে আছে, অথচ যেন কিছুই দেখছেন। তার পেছনে হেঁটে যাওয়া গরুটাও যেন কেমন শান্ত, স্থির। অনেক গরু থাকে যারা শান্ত হয়, যারা চট করে ডাকে না, পথে চলতে চলতে এদিক ওদিক চলে যায় না। কিন্তু এই গরু যেন আরো বেশি স্থির। তাছাড়া গরুটার চেহারাটা কেমন যেন অদ্ভুত, গোটা শরীরটা কেমন যেন হয়ে গেছে। তবে মাথার শিং এবং মুখের চেহারা দেখে বোঝা যায় এই চেহারা কিন্তু এক সময় ভালো ছিল। আমি গ্রামের ছেলে, গ্রামে এমন অনেক কিছু দেখেছি, তাই আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তাকে বললাম, শুনছো, বলছি তোমার গরুর কি কোনো সমস্যা হয়েছে? তোমার গরুটাকে দেখে মনে হচ্ছে যেন গরুটা শুকিয়ে গিয়েছে। ঠাকুরমশাই, আপনি আপনি আমার গরুকে দেখে কথা বলে দিলেন। আমারও তেমনটাই মনে হয়, কিন্তু কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। প্রায় দিন 7 ধরে এমন অবস্থা শুরু হয়েছে। আমার কাছে একটি মাত্র গরু আছে, বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, মাস 2 মধ্যে আমার বাড়িতে থাকা সব কটা গরু এক এক করে মারা পড়ল। এখন এই একটি মাত্র গরুই ভরসা, কিন্তু এই গরুটাও কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তার কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, দেখো, আমার মনে হয় কোনো একটা বিপদ তোমার হচ্ছে, এই কারণেই এই অবস্থা। তোমার বাড়ির বাস্তুতে কোনো দোষ লাগেনি তো? গরুকে একবার পাশে দাঁড় করিয়ে রেখে সে আমার দিকে এগিয়ে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। মণিলালের বয়স আমার চেয়ে বেশি, কিন্তু এমন অবস্থায় সে আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে এসে পড়ায় আমার একটু অস্বস্তি হলো। তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে বললাম, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদিও কতটা কি করতে পারবো জানি না, তবুও চলো দেখি। গরুটাকে নিয়ে গ্রামের শেষের দিকে ঘাস ভরা জমিতে চড়িয়ে নিল। সাধারণত কোনো গরু যদি এমন ঘাসে ভরা জমি পায়, তার মনের সুখে ঘাস খাওয়ার কথা, কিন্তু সে কিছুই খেলো না। যদিও গরুটা 2-1 ঘোরাঘুরি করল, তারপর চুপ করে দাঁড়িয়ে রইল এক জায়গায়। এই অবস্থা হয়েছে দেখছেন তো ঠাকুরমশাই, বাইরে এলেও কিছু খেতে চায় না, আগের মতো আর চঞ্চল নয়, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কি যে হয়েছে ওর জানি না। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। মণিলাল তার গরুকে আরো কিছুক্ষণ চড়িয়ে তারপর আমায় নিয়ে গিয়ে ফিরল তার বাড়িতে। তার বাড়িটা বেশ বড়, হাতে গোনা প্রায় 4টে ঘর, পেছনের দিকে ছোট রান্নাঘরের মতো জায়গা। বাড়ির পেছনে বাথরুমের ব্যবস্থা রয়েছে। সত্যি বলতে যে সময়ের কথা বলছি, সে সময় এত বড় বাড়ি আর এতগুলো ঘর থাকা কিন্তু সহজ ব্যাপার নয়। পরে শুনেছিলাম এই বাড়ি আসলে মণিলালের নয়, মণিলাল থাকে পাশের গ্রামে। এই বাড়ি মণিলালের কোনো এক দূর সম্পর্কের আত্মীয়। সেই আত্মীয়ের মৃত্যুর পর সে জায়গা পেয়েছে মণিলাল। সে এখানে এসে থাকতে শুরু করেছে আজ প্রায় 3 মাস হলো। মণিলালের বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখতে যাব, এমন সময় হঠাৎ কি যেন একটা মনে হলো একটা প্রচণ্ড কিছু আমায় তার বাড়ির ভেতরে ঢোকা থেকে আটকাচ্ছে। মণিলাল তার গরু নিয়ে ভেতরে ঢুকে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। বাঁশের বেড়া দিয়ে ঘেরা 4-5টা, নানা জায়গায় বাঁশের বেড়া পুরনো হয়ে ভেঙে পড়েছে। বুঝতে পারছি মণিলাল নিজের হাতে সেই বেড়া ছাড়িয়ে নিচ্ছে। ঠাকুরমশাই, কি হলো, ওখানে দাঁড়িয়ে গেলেন যে? তোমার বাড়িতে কোনো একটা সমস্যা রয়েছে মণিলাল। এতক্ষণ মনে হচ্ছিল তোমার এই গরুটার মধ্যে সমস্যা রয়েছে,
কিন্তু এবার আমি নিশ্চিত তোমার বাড়ির বাস্তুতে আসল সমস্যা বাসা বেঁধেছে। আপনিও বুঝেছেন ঠাকুরমশাই? তাহলে আমিও ঠিক বুঝেছি। আপনি বাড়ির ভিতরে আসুন, আপনাকে সব কথা বলছি। এ বাড়ি চাইলেও তো এমনভাবে ছেড়ে চলে যেতে পারবো না। মণিলালের শেষের কথাগুলো শুনে কেমন যেন লাগলো। সে যেন ভীষণভাবে ক্লান্ত আর অবসন্ন। আমি আর কথা বাড়ালাম না, আবার ভেতরে ঢোকার চেষ্টা করলাম। এইবার কিন্তু আর খুব একটা কষ্ট হলো না। মণিলালের বাড়িতে প্রবেশ করলাম সে কথা ঠিক, কিন্তু বাড়িতে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে ঠেকছিল। কেমন একটা পোড়া পোড়া গন্ধ, যেন তার বাড়ির বাতাসে ছড়িয়ে রয়েছে। বাড়ির বাইরে কিন্তু সেই গন্ধটা পাচ্ছিলাম না। আগেই বলেছি, মণিলালের বাড়িতে অনেকগুলো ঘর, সামনের দিকে দুটো ঘর এবং বারান্দাটা সামান্য লম্বা হয়ে পেছনের দিকে চলে গেছে। সেই পেছনের দিকে আরো দুটো ঘর, একদম শেষের দিকে ছোট মতো একটা রান্নাঘরের জায়গা। সমস্ত কিছু মাটি দিয়ে তৈরি। যদিও ঘর শক্তপোক্ত, তবে পুরো ঘরে খড়ের চাল দেওয়া। দাওয়া বেশ উঁচু করে তৈরি করা। দাওয়ার নিচের দিকে সিঁড়ি পর্যন্ত আছে। একটা বাগান রয়েছে, সেটা বাঁশ দিয়ে ঘেরা। সামনের দিকে গ্রামের রাস্তা এবং পেছনের দিকে খানিকটা জঙ্গল মতো জায়গা পেরিয়ে একটা জলা। তারপরে দূরে বড় বড় কয়েকটা তাল গাছ দেখা যায়। আশেপাশে বাড়িঘর রয়েছে। মণিলালের বাড়িতে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে। মণিলাল তার একটা ঘরে গিয়ে আমায় বসালো। বিছানার উপরেই বসলাম। লম্বা একটা কাঁথা পাতা রয়েছে। সেই বিছানার উপরে দুপুরের খাবারের জন্য আমায় আহ্বান করতে আমি আর না করলাম না। সামান্য রান্না, ডাল, তরকারি আর একটা আলু দিয়ে তৈরি কি যেন একটা খাওয়া দাওয়া সেরে আমরা আবার বিছানায় এসে বসলাম। নাকে কিন্তু সেই চামড়া পোড়া গন্ধটা লেগেই রইল। দেখতে দেখতে এক সময় বিকেল নেমে এলো। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে যাবে এমন সময় মণিলাল এসে ঢুকলো আমার ঘরে। ঠাকুরমশাই, এই বাড়িতে আসার পর থেকে আমার সঙ্গে অদ্ভুত কিছু ব্যাপার শুরু হয়েছে। এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না, কিন্তু এই বাড়িতে যা হয়ে চলেছে তাও মেনে নেওয়া সম্ভব নয়। কি হয়েছে সে কথা আমায় খুলে বলো মণিলাল, যদি আমি তোমায় সাহায্য করতে পারি। এখানে এসেছি মাস 3 হয়ে গেছে। 2 মাস থেকে সমস্যাটা শুরু হয়েছে। এই বাড়িতে মোট 5টা দুধের গায়ে ছিল, তার মধ্যে 4টে মরেছে, আর তারা মরেছেও বড় অদ্ভুতভাবে। কেউ যেন তাদের শরীর থেকে রক্ত চুষে খেয়েছে প্রথমে, তারপর হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বাড়ির পেছনে ওইখানে ছড়িয়ে রেখেছে। যখন আমাদের প্রথম গরুটা মারা গেল, সেবারের কথাই বলি আপনাকে, তখন অনেক রাতের বেলা যে ঘরে আমি ঘুমোতে যাই সেই ঘরে মাথার কাছে একটা হ্যারিকেন জ্বলে। রাতের বেলা ঘরের জানলাটা হঠাৎ ধড়াম শব্দ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ঘরের ভেতরে হাওয়া ঢুকতেই আমার ঘরের কোণে রাখা হ্যারিকেনটা নিভে গেল। আমার ঘুম পাতলা, চট করে ঘুম ভাঙতেই আমি উঠে বসে হ্যারিকেনটা জ্বালাতে গেলাম। দেখি হ্যারিকেনটার গায়ে যেন ঠান্ডা জলের মতো কি একটা রয়েছে। আমি হাত লাগাতেই চটচট করতে লাগলো। আমি উঠে গিয়ে দেশলাই জ্বালাতে যেতে গেলাম, দেশলাইটাও ভিজে গেছে। কি করব? তাড়াতাড়ি উঠে কোনো রকম একটা কাপড়ে হাত মুছে রান্নাঘরের কাছে রাখা দেশলাইটা আবার আমি আনার জন্য এগোলাম। আমি যে ঘরে থাকি সে ঘর থেকেও লম্বা বারান্দা পেরিয়ে পেছনে রান্নাঘরের দিকে এগোতে হয়। অন্ধকারের মধ্যে সেদিকে এগিয়ে চলেছি। বাইরে চাঁদের অল্প আলো রয়েছে, ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। এত বেশি অন্ধকার যে তা বলে বোঝানো সম্ভব নয় আর কি। রান্নাঘরের পাশেই আর একটা ঘর রয়েছে, সে ঘরের দরজাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। রান্নাঘরের কাছে গিয়ে দেশলাইটা তুলে নিয়ে দেশলাই কাঠিটা একবার জ্বালিয়েছি, আর ঠিক তখনই মনে হলো দেশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গে আমার সামনে কে যেন এসে দাঁড়িয়েছে, আর সে একটা ফু দিয়ে মুহূর্তের মধ্যে আমার দেশলাই কাঠিটা নিভিয়ে দিয়েছে। ঘরের ভেতর আবার সে ঘুটঘুটে অন্ধকার ও একটা অদ্ভুত গন্ধ পেলাম।
ঠিক ওই মাংস পোড়া গন্ধ যেমন হয় খানিকটা তেমন গন্ধ। রক্ত মাংস একসাথে পুড়লে যেমন একটা পাশবিক গন্ধ বেরোয় তেমনই গন্ধ। গন্ধটা নাকে আসলে বমি চলে আসে, এমন অদ্ভুত গন্ধ ঠাকুরমশাই, যেন গন্ধটা আমার ঠিক নাকের কাছে কেউ মেলে ধরেছে। আমায় বিরক্ত করার জন্য আবার দেশলাই জ্বালালাম, কিন্তু একই কাণ্ড ঘটল। দেশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গে ফু দিয়ে কেউ নিভিয়ে দেয়। মাটিতে বসে দেশলাই জ্বালাচ্ছিলাম, মাটি থেকে উঠতে যাব এমন সময় প্রথমবার সেই অদ্ভুত হাসির শব্দটা শুনতে পেলাম। একটা মেয়ে হাসছে ঠাকুরমশাই, অদ্ভুত সেই হাসির শব্দ। সেই হাসির শব্দ এত বেশি প্রবল যে আমার মনে হলো সে ঠিক আমার ঘাড়ের কাছটায় দাঁড়িয়ে আছে। আমি মাথা তুললেই তাকে এক্ষুনি দেখতে পাবো। হ্যাঁ, আমার ঘরের কাছে, একদম কাছে। কোনো রকমে আবার দেশলাই কাঠিটা জ্বালাতে যাব এমন সময় ছপাত করে কি যেন একটা জলের মতো এসে পড়ল আমার মুখের ওপর। সেটা খানিকটা আমার মুখের ভেতরেও প্রবেশ করেছিল ঠাকুরমশাই। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম জিনিসটা আর কিছু নয়, রক্ত। মানে সঙ্গে সঙ্গে এমন বমি আসতে লাগলো। দেশলাইটা ফেলে সেই অন্ধকারের মধ্যে ছুটে বাইরে বেরিয়ে গেলাম। কিভাবে যেন রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে যাওয়ার বদলে চলে গিয়েছিলাম পাশের যে বন্ধ দরজাটা থাকে সেই ঘরের দিকে। আর ওই তাড়াহুড়োতে হুড়মুড় করে সেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছিলাম। হ্যাঁ, প্রচণ্ড বমির বেগ আসছিল, তাই হর করে বমি করে যখন নিজেকে খানিকটা শান্ত করলাম তখন বুঝতে পারলাম কেউ ওই ঘরের ভেতরে এসে ঢুকেছে। বাইরে থেকে দরজাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। তারপর উঠে ঘরের দরজাটার কাছে এগিয়ে যাব এমন সময় মনে হলো ঘরের ভেতর কে যেন চাপা নিঃশ্বাস নিচ্ছে। কে যেন বলছে, চলে যাচ্ছিস কেন? এই ঘরে যখন এসেছিস তখন আমায় উদ্ধার কর, আমার যে বড় খিদে পেয়েছে। কে তুমি? এই ঘরে যে কেউ থাকে না, গোটা বাড়িতেই আমি ছাড়া তো আর কেউ থাকে না। তাহলে তুমি এখানে কোথা থেকে এলে? তুমি কে? আমি এখানেই থাকি। তুমি এখানে আসার আগে থেকেই আমি এখানে থাকি। বাইরে আছে আর একজন, সেই তোকে এখানে এনেছে। এবার আমায় উদ্ধার কর। প্রচণ্ড ভয়ে আমার গোটা শরীর তখন যেন পাথরের মতো হতে শুরু করেছে। ঘরের ভেতর কেউ থাকে না, এই ঘরের দরজা সবসময় বন্ধ থাকে। এই ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। এখন সে কিভাবে সেই দরজা খুলে গেছে আমি নিজেও জানি না। মনের ভুল ভেবে তাড়াতাড়ি উঠে দরজার উপর ঝাঁপিয়ে পড়লাম। প্রাণপণে টেনে সেই দরজা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মনে হলো ওই দরজা আর খুলবে না। ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ একজন শক্ত হাতে দরজার পাল্লাটা একেবারে চেপে ধরে রেখেছে। আর তোর শরীরের ক্ষমতা অনুভব করি বুঝেছিলাম এই দরজা আমি খুলতে পারবো না। কতক্ষণ যে দরজা টানাটানি করেছিলাম মনে নেই। ঘরের ভিতরে কিন্তু কাউকে দেখতে পেলাম না, শুধু সেই হাসির শব্দ আর বারবার উদ্ধার করার জন্য এক নারী কণ্ঠের কথা শুনতে পেয়েছিলাম। ততক্ষণে আমার মুখে এসে লাগা রক্ত দুহাতে মুছে নিয়েছি। অনেকক্ষণ পর নিজে থেকে দরজা খুলে গেল। বাইরে ঘরে কেউ কোথাও নেই। তাড়াতাড়ি রান্নাঘরের কাছে আবার এগিয়ে গেলাম। দেশলাইটা কোথায় যেন ছিল, কোনো রকমে খুঁজে দেশলাইটা আবার নিয়ে হ্যারিকেন জ্বালালাম। দেখি আমার হাতে মুখে লেগে রয়েছে টাটকা লাল রক্ত। কিন্তু এত রক্ত এলো কোথা থেকে? কথাটা ভাবতে ভাবতে হ্যারিকেনটা হাতে নিয়ে বেরিয়ে দেখি গোটা রান্নাঘর এমনকি বারান্দার কাছে ছড়িয়ে রয়েছে রক্ত। আর তারপর বারান্দা পেরিয়ে ঘরের সামনের দিকে আসতে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম রক্ত, মাংস, হাড়গোড় ছড়িয়ে রয়েছে ঘরের মধ্যেই। কেউ যেন চিবিয়ে চিবিয়ে মাংস আর হাড়গুলো খেয়েছে, তারপর অমনভাবে ছড়িয়ে ফেলেছে। এতক্ষণ এক টানা কথা বলে চলেছিল মণিলাল। আমি তাকে আটকাইনি। এইবার সে থামতেই তার চোখে মুখে প্রচন্ড একটা ভয় দেখতে পেলাম। ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। আমি বললাম, এই একবার? তারপরে আর কখনো কিছু দেখতে পাওনি? এরপরেও আরো কয়েকবার এমন কিছু ঘটেছে,
রাতের বেলা ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙেছে দেখেছি আমি সেই ঘরের দরজার কাছে গিয়ে পড়েছি, অথচ আমি জানি আমি বিছানায় শুয়ে ঘুমিয়েছিলাম। বুঝতে পারলাম ও বাড়িতে কেউ আছে, শুধু একজন নয়, দুজন আছে। একজনকে মাঝে মাঝে দেখা যায় আর একজনকে দেখা যায় না। সে শুধু আমায় ডাকে, তাকে উদ্ধার করতে বলে আর ভোগ চায়। কিসের ভোগ? কিসের ভোগ চায় তা জানি না, তবে ভোগ চায়। সে বলে তার ভোগ চাই, মহাভোগ। মহাভোগ দিলেই সে সন্তুষ্ট। কিন্তু ঠাকুরমশাই যাকে দেখতে পাই না, যার কথা শুনলেই মনের মধ্যে ভয় হয়, তাকে আমি ভোগ দেব কি করে? মণিলালের কথাগুলো শুনে বড় অদ্ভুত লাগছিল, তবু যেন কোথায় একটা খটকা লাগছিল। এত বিপদ, এত ভয় যে বাড়িতে রয়েছে, সেই বাড়ি ছেড়ে মণিলাল চলে যাচ্ছে না কেন? হতে পারে এত বড় বাড়ি, এত বড় সম্পত্তি ছেড়ে যাওয়া সুবিধে নয়, কিন্তু জীবনের চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। মণিলালকে সেই কথা জিজ্ঞেস করা হলো না। একটু পরেই সে উঠে চলে গেল। ক্রমে ক্রমে সূর্য পশ্চিমে অস্ত যেতেই কালো অন্ধকারে ঢেকে গেল বাড়ির চারপাশটা। একটু পরেই আকাশে চাঁদ উঠে এলো। তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে মণিলাল কোনো কিছু দেখতে পায়নি, অথচ ওই বাড়িতে যে কিছু আছে সেইটাও বুঝতে পেরেছিল। তাহলে তাকে ওই বাড়ি থেকে সরিয়ে ফেললেই তো সমস্যাটা মিটে যেত। তেমনটাই আমিও ভেবেছিলাম পরের দিন সকালেই তাকে সেই কথাই বলবো যে এখান থেকে অন্য কোথাও চলে যেতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই রাতে যে ঘটনা ঘটে গিয়েছিল, তারপর আর তার জন্য আমার হাতে কোনো সময় ছিল না। গোটা ঘটনায় অদ্ভুত এক চরিত্র আমাদের সাহায্য করেছিল। যদি সে সাহায্য না করত, তাহলে যে কি হতো সে কথা আমি নিজেও বলতে পারি না। তারপরে শুনুন, এই যে মণিলাল আমার কাছ থেকে চলে গেল, তারপর কিন্তু সে আর ফিরে এলো না। এদিকে আমি ঘরের ভেতরে জানলার কাছে বসে বাইরে তাকিয়ে দেখছি। অনেকক্ষণ সময় কেটে যাবার পরেও যখন মণিলাল ফিরল না, তখন কিন্তু আমার কেমন যেন খটকা লাগলো। আমি বারান্দার কাছে এলাম। তারপরে মণিলালের ঘরগুলোতে দেখলাম, রান্নাঘরেও আমি দেখলাম, কিন্তু কোথাও মণিলাল নেই। এমনকি গোয়াল ঘরের কাছে বাঁধা গরুটার কাছে গিয়ে দাঁড়াতে দেখি তার চোখ দিয়ে জল ঝরছে। মণিলাল সেখানেও নেই। দুবার ডাকলাম তার নাম ধরে, কিন্তু না, কোনো সাড়া নেই। কি যেন মনে হতে হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে বারান্দা পেরিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম রান্নাঘরের পাশের সেই বন্ধ ঘরটার দিকে। এই ঘরের কথা আমায় মণিলাল বলেছে। আমি এ ঘরের সামনে একবারও আসিনি। এখন সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে ঘরের দরজায় ছিটকিনি দেওয়া, আর শুধু তাই নয়, তালা পর্যন্ত দেওয়া রয়েছে। মনে মনে নিজেকে একটু ধিক্কার দিয়ে সেই ঘরের সামনে থেকে চলে আসতে যাব, এমন সময় শুনতে পেলাম ঘরের ভেতরে কে যেন কথা বলছে। তারপরে ভালো করে ঘরের দরজার কাছে কান পাততেই শুনতে পেলাম ঘরের ভেতরে মণিলাল কথা বলছে। মহাভোগ তৈরি হচ্ছে তোর জন্য। তুই বলেছিলি না তোর মহাভোগ চাই? একটু ধৈর্য ধর, সেই রাতেই তোকে সেই মহাভোগ দেব। সেই মণিলাল কার সাথে কথা বলছে? তাছাড়া ঘরের দরজায় তালা দেওয়া, ঘরের দরজার ছিটকিনি দেওয়া, তাহলে মণিলাল ঘরের ভেতরে ঢুকলো কি করে? দরজার উপরে ধাক্কা দিতে যাব, ঠিক তখনই আবার ঘরের ভেতর থেকে শুনতে পেলাম আরো একটা গলা। কে যেন বলছে, মহাভোগ না পেলে আমি এখান থেকে বাইরে আসবো না। আমি মহাভোগ পেয়ে সন্তুষ্ট হলে তোকে আমি সব দেব, সবকিছু দেব। মণিলাল কোনো কথা বলছে না। মণিলালের মুখে অল্প অল্প হাসির শব্দ শুনতে পাচ্ছি।
ফিস ফিস করে সে কি যেন বলছে। আমি দরজার কাছে কান লাগিয়ে কথাগুলো শুনে চলেছি। হ্যারিকেনের দিকে আমার চোখ রয়েছে। ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। আগেই বলেছি, মাটির দেওয়াল, রান্নাঘরের পাশে একটা জানলা। সেই জানলার কাছেই হ্যারিকেনটা রাখা। হঠাৎ মনে হলো জানলার ওপরের দিক থেকে কি যেন একটা হঠাৎ করে হ্যারিকেনের আলোটা লক্ষ্য করে নিচের দিকে নেমে পড়ল, আর দপ করে হ্যারিকেনের আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে চারপাশের আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ করে একটা হাসির শব্দ শুনতে পেলাম। খিলখিল করে কে যেন হেসে উঠেছে। ঘরের ভেতরে এতক্ষণ ধরে চলতে থাকা মহিলার সেই অদ্ভুত নারী মূর্তির কথা বন্ধ হয়ে গেল। ঘরের দরজাটার কাছে কি যেন হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। আমি কি করব বুঝতে পারলাম না। এখানে যদি আমাকে দেখে ফেলে তাহলে কি ভাববে? তাই তাড়াতাড়ি এই আঁধারের মধ্যেই লম্বা বারান্দা পেরিয়ে নিজের ঘরের কাছে এসে পড়লাম। ঘরে হ্যারিকেন নেই। আমার হ্যারিকেনটা তো নিয়ে গেছিলাম। তাই ঘরের ভেতরে অন্ধকার। তালাটা খোলা রাখলাম। চাঁদের আলো ঘরের ভেতরে এসে পড়েছে। একটু আগে যা হয়ে চলেছিল তার মাথা মুন্ডু কোনো কিছুই বুঝতে পারছিলাম না। মণিলাল ঘরের ভেতরে কার সঙ্গে কথা বলছে? আর যদি কোনো বিপদে থেকে থাকে মণিলাল, তাহলে মণিলাল ওদের সঙ্গে কথা বলছে কি করে? একটু পরেই একটা পায়ের শব্দ আর তার সঙ্গে হ্যারিকেনের আলো আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। আমি মুখ তুলে তাকিয়ে দেখি যে মণিলাল এসে দাঁড়িয়েছে। কিন্তু এ কি? তার চোখে মুখের এ কি চেহারা! একটু আগে সন্ধ্যের সময় তাকে যেমন দেখেছিলাম, এখন তার চোখ মুখের চেহারা তেমন নয়। চোখের দৃষ্টি অদ্ভুত, উজ্জ্বল, মাথার চুল এলোমেলো। পরনের কাপড় এই অল্প সময়ের মধ্যেই কেমন যেন ময়লাটে হয়ে গেছে, যেন মহিলা এই অল্প সময়ের মধ্যে সামান্য বদলে দিয়েছে। সেইভাবেই ঠান্ডা গলায় মণিলাল বলল, ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা না করে এই বাড়িতে যেখানে সেখানে যাবেন না। তাতে কিন্তু আপনার বিপদ হতে পারে। মণিলাল, ওই ঘরে তোমার সঙ্গে কে ছিল? এ বাড়িতে কোনো বিপদ আছে। মণিলাল, তুমি বুঝতে পারছো না? তুমি কেন শুধু শুধু ওই ঘরে ঢুকে? ওই ঘরে মা আছে ঠাকুরমশাই। মা আপনাকে দেখা দেবেন না, মা শুধু আমাকেই দেখা দেন। মা আমায় বড় ভালোবাসেন। মাই তো আমায় বলেছেন এইখানে থেকে যেতে। মা থাকলে আমার আর কিছু প্রয়োজন নেই। আমি রাতের বেলা ঘর থেকে বাইরে কোথাও যাব না। আপনি রাতের বেলা ঘর থেকে বাইরে কোথাও যাবেন না। আজ রাতের খাবার আমি আপনাকে ঘরেই দিয়ে দেব। মণিলালের গলার মধ্যে কি যেন একটা ছিল। আমিও কিছু বলতে পারলাম না। একটু আগেই ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো যেন আমার মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে। মণিলাল ঘণ্টাখানেক পরে খাবার দাবার দিয়ে গেল আমায়। একটা থালায় ঢাকা খাবার ছিল। বললাম, তুমি খাবে না? এখানে চলে এসো, একসঙ্গে খাই। এমনিতেই তো রাত হয়ে গেছে, এখন আবার একা একা খেতে। মাকে খাবার দিতে হবে। মাকে খাবার দিয়ে তারপর যে খেতে হবে আমায়। আপনি খান ঠাকুরমশাই। মাকে খাবার দিয়ে খাবার খাইয়ে তারপর আমায় খেতে হবে। মা যে বড় অবুঝ, সহজে খেতেই চায় না। মণিলালের মুখের দিকে তাকিয়ে আমি তাকে আর কিছু বলতে পারলাম না। মণিলাল চলে যেতেই অতি কষ্টে সামান্য খাবার খেলাম, আর বাকিটুকু রেখে দিলাম। একটু পরেই মণিলাল এলো। কোনো কথা না বলে ঘরে ঢুকে বাকি উচ্ছিষ্ট খাবারটুকু নিয়ে গেল। কি সন্দেহ হতেই মণিলাল চলে যেতেই আমি তার পিছু নিলাম। মণিলালের এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে উচ্ছিষ্ট ভাতের খাবার। রান্নাঘরের কাছে গিয়ে ভাতের থালাটা রাখল। দেখি আরেকটা থালায় উচ্ছিষ্ট খাবার রয়েছে। সেইগুলো তুলে নিল একটা থালায়।
তারপর সেই সমস্ত কিছু নিয়ে আর হাতে করে একটা হ্যারিকেন নিয়ে গিয়ে দাঁড়ালো পাশের ঘরের দরজার সামনে, যেন ঘরের ভেতরে কেউ আছে। এমনভাবে দরজায় একটা টোকা দিতেই দরজাটা খুলে গেল। আমি অবাক হলাম। একটু আগেই ঘরের দরজায় আমি তালা দেখতে পেয়েছিলাম। হ্যারিকেনটা নিয়ে ঘরের ভেতরে ঢুকতেই আবার দরজা বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম ঘরের দরজার বাইরে। কি হচ্ছে এই বাড়িতে? মণিলাল কি তাহলে আমায় মিথ্যে কথা বলল? কিন্তু কেন? ওই ঘরে আসলে কি আছে সেই কথা মণিলাল জানে, কিন্তু মণিলাল আমায় মিথ্যে কথা বলতে যাবে কেন? কথাগুলো যতবারই মনে হচ্ছিল ততবারই মনের ভেতরে এক অদ্ভুত ভয় আস্তে আস্তে জড়িয়ে আসছিল। আমি দরজার কাছে কান পাতলাম। ঘরের ভেতরে অনেকক্ষণ ধরে কোনো শব্দ নেই। তারপরে শুনতে পেলাম মণিলাল চিৎকার করে বলছে, খেনে মা, খেনে খেনে মা, খেনে মা, তোকে তো বলেছি মহাভোগ আমি দেব, সেই রাতেই দেব, আজকের মতো এটা খেনে মা। কথায় যেন একটা কাতর আরতি ধরা পড়তে লাগলো। আমি দরজার কাছে কান পেতে কথাগুলো শুনতে শুনতে মাটির উপর বসে পড়েছি। কখন যে আমার ঘাড়ের কাছটায় একজন এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমি খেয়াল করতে পারিনি। একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে পড়তেই ব্যাপারটা বুঝতে পেরে আমি চমকে উঠলাম। অন্ধকারের মধ্যে পেছনের দিকে তাকিয়ে কোনো কিছুর দেখা পাওয়া সম্ভব নয়, কিন্তু তবুও মনে হলো দরজার ওপাশে দেওয়ালের পাশে কি যেন উবু হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের সাদা ফ্যাকাশে দৃষ্টি যেন আমাকে দেখছে। আমি তাকাবার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে তার সাদা দাঁতের পাটি যেন ঝকঝক করে উঠল। আমি কিচ্ছু বললাম না। তার দিক থেকে মন ফিরিয়ে নিয়ে আবার দরজার দিকে কান পাতলাম। মণিলাল প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, খেনে বলছি, খেনে, মহাভোগ দেব তোকে, কাল রাতেই দেব। কাল রাতে তো পূর্ণিমা, কাল রাতে তোকে মহাভোগ দেব আমি, খেনে মা, খেনে। মণিলাল আরো কিছু বলছিল, কিন্তু আমার পেছনে থাকা সেই কালো ছায়া মূর্তিটা হঠাৎ করে সেখান থেকে মিলিয়ে গেছে দেখে আমিও সেখানে বসলাম না। সেই অন্ধকারের মধ্যেই এক পা করে লম্বা বারান্দা পেরিয়ে ঘরের দিকে আসবো, এমন সময় একটা চাপা মেয়েলি গলার হাসির শব্দ শুনতে পেলাম ঠিক মাথার উপর থেকে। যেন যেখান থেকে আমি হেঁটে যাচ্ছি তার মাথার উপর ঘরের সিলিং বরাবর কে যেন হামাগুড়ি দিয়ে আমার মাথার উপরে হেঁটে চলেছে অন্যদিকে। আমি তাই ঝট করে বারান্দার একপাশের দরজা দিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। আর উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম চাঁদের আলোয় ঘরের চালের উপর ঠিক হামাগুড়ি দেবার মতন করে হেঁটে যাচ্ছে এক কালো ছায়া মূর্তি। চাঁদের আলোয় তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। লম্বা রোগাটে মতো তার শরীর, পরনে কালো কাপড়ের মতো কি যেন একটা রয়েছে, লম্বা কালো চুল অল্প হাওয়ায় দুলছে। এক মুহূর্তের জন্য আমি দেখতে পেলাম তাকে। তারপর যেভাবে এসেছিল সেভাবেই হঠাৎ করে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। আর ঠিক তার আগে আমার পায়ের কাছে এসে পড়েছিল খানিকটা থ্যাতলানো চিবিয়ে ফেলা মাংসের টুকরো। থুতু আর রক্ত মাংস দিয়ে ভর্তি সেই জিনিসটা যেন ওই ঘরের চালের ওপর ছুটে বেড়ানো মূর্তিটা তার মুখ থেকে ছুঁড়ে দিয়েছে আমার দিকে। চাপা মেয়েলি গলায় হাসির শব্দ ভাসতে লাগলো গোটা বাড়িটা জুড়ে। আমি অবাক হয়ে গেলাম। মণিলালের বাড়িতে যা হয়ে চলেছে তার কিছুই বুঝতে পারছিলাম না। একবার ভাবলাম, এমন বিপদের মধ্যে থেকে সত্যি সত্যি কি আমি মণিলালকে সাহায্য করতে পারবো, নাকি আমার এখান থেকে চলে যাওয়া প্রয়োজন। কিন্তু চলে যাওয়ার কথা ভাবতেই গুরুদেবের কথা মনে পড়ল। দীক্ষা দেবার সময় গুরুদেব বারবার বলেছিল,
তন্ত্র আসলে মানুষকে সাহায্যের জন্য। বিপদগ্রস্ত মানুষকে ছেড়ে চলে আসা তন্ত্রের নীতি নয়। বারবার মাতু পাগলির কথা মনে করতে লাগলাম। মাতু পাগলিকে স্মরণ করে তার সাহায্য প্রার্থনা করতে লাগলাম। কিন্তু তখনও জানতাম না যে আমার সাহায্য করার জন্য একজন ততক্ষণে প্রবেশ করেছে এই গ্রামে। এক টানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী প্রথমে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারানাথ সামান্য হেসে বলল, তোমরা হয়তো ভাবছো এমন ঘটনায় আমি এত ভয় পেয়েছিলাম কেন। আসলে তোমরা একটা কথা ভুলে গেছো। তখন আমার সাধনা জীবনের প্রথম দিক। তখন আমার কাছে না আছে কোনো তন্ত্র শক্তি, আর না আছে তেমন তন্ত্র গুণ বোঝার বোধ শক্তি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদও আমার কাছে ছিল না। শুধুমাত্র মাতু পাগলির আশীর্বাদের হাত আমার মাথার উপর ছিল। তাছাড়া দেহবন্ধন ছাড়া আর কিছুই আমি জানি না। এমনকি যে সামান্য জল পোড়া কিংবা গৃহবন্ধন থেকে শুরু করে অশুভ শক্তিকে আটকাবার স্তম্ভন বা অতি নিম্ন স্তরের যে সমস্ত ক্ষমতা আছে সেগুলো তখন আমার জানা নেই। তাছাড়া মণিলালের সঙ্গে যে অশুভ শক্তি রয়েছে তার ক্ষমতা যে অনেক বেশি তা আমি ঢের বুঝতে পারছিলাম। সেই রাতে নিজের ঘরে গিয়ে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে বাকি রাতটা ঘরের মধ্যে একরকম জেগেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে ঘুমটা ভাঙল দরজার ধাক্কাতে। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। দেখি মণিলাল দরজা ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, ঠাকুরমশাই, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন, দেখুন দেখুন আমার শেষ সম্বল, শেষ গরুটাকেও মেরে ফেলেছে, তাড়াতাড়ি উঠুন। আমি তাড়াতাড়ি উঠে গেলাম। জানলা দিয়ে রোদের আলো ঘরে এসে ঢুকছিল। রাত্রের সেই বিভীষিকাময় ভয়টা সামান্য কমেছিল। বাইরে বেরিয়ে দেখি মণিলালের চোখে জল। তার চোখের দৃষ্টি কাল রাতের মতো নয়, আগের মতন অতি স্বাভাবিক। সে আমার হাত ধরে টেনে নিয়ে গেল বারান্দার কাছে। দেখি গোটা বারান্দা জুড়ে ছড়িয়ে রয়েছে রক্ত মাখা হাড়ের টুকরো আর চিবিয়ে ছড়িয়ে ফেলা মাংস, থুতু, এমনকি আরো অনেক কিছু ছড়িয়ে রয়েছে। কাল রাতে খাওয়া ভাতের উচ্ছিষ্ট বারান্দা থেকে ছড়িয়ে রান্নাঘর পেরিয়ে একেবারে সেই ঘরের দরজা পর্যন্ত গিয়েছে। তখন আমি বললাম, এসব হয়েছে কাল রাতে। আচ্ছা মণিলাল, কাল রাতে তুমি খাবার নিয়ে ওই বন্ধ ঘরের কাছে গিয়েছিলে কেন? কি বলছেন ঠাকুরমশাই? কাল রাতে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে আপনাকে খাবার দিয়ে গেলাম, তারপরে শরীরটা কেমন লাগছিল আমি কোনো রকমে খেয়ে তারপর তো ঘুমোতে চলে গেছি। তুমি ভুল করছো। কাল রাতে তুমি ওই ঘরে গিয়েছিলে, কিন্তু কিন্তু এত মাংসের টুকরো এসব এলো কোথা থেকে? আমার শেষ সম্বল ওই গরুটাকেও ওরা শেষ করে ফেলেছে। আসুন আসুন ঠাকুরমশাই, দেখবেন, আসুন। এরপর গোয়াল ঘরের কাছে গিয়ে যেটা দেখতে পেলাম তাতে তাতে দিনের আলোতেও আমার গোটা শরীর শিরশির করে উঠল। মণিলালের সঙ্গে থাকা সেই যে গরুটাকে দেখেছিলাম, সেই গরুটার গোটা শরীর যেন কেউ ফালা ফালা করে ছিঁড়েছে, আর তার পেটের দিক থেকে ফালি ফালি রক্ত, মাংস, হাড় এসব বার করে ছড়িয়ে ফেলেছে চারপাশে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাল রাতে ঘরের চালের উপর হেঁটে চলতে দেখা সেই বিভৎস মূর্তিটার কথা। তার মানে যে মাংসের টুকরো সে আমার দিকে ছুঁড়ে দিয়েছিল সেটা মণিলালের শেষ সম্বল গরুটার মাংস ছিল। মণিলাল গোয়াল ঘরের কাছে বসে হাউ মাউ করে কাঁদতে লাগল। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম, যে রাতের বেলা মণিলালের যা হয়েছিল তার কোনো কিছুই তার মনে নেই। সেই অশুভ শক্তি কোনোভাবে রাতের অন্ধকারে
মণিলালকে সম্মোহন করে নিজের কোনো একটা কার্যসিদ্ধি করতে এসেছিল। আর সেই কার্যসিদ্ধি করবে আজ রাতে। আজ পূর্ণিমা। আজকের রাতে মণিলাল কোনো এক মহাভোগ দেবে সেই অশুভ নারীকে, আর তাহলেই কিছু একটা ঘটবে। আমি মনের সমস্ত কথা দমন করে রেখে বললাম, বিপদ যখন হয়েছে তখন তার মোকাবিলা করতে হবে মণিলাল। এখনই গ্রামের লোকেদের ডাকো। বাকি শরীরটুকু আমাদের হয় পুঁতে ফেলতে হবে, না হলে কোথাও ফেলে আসতে হবে। এখানে খোলা রাখা যাবে না। আরে বাড়ি ছেড়ে আজই তোমায় কোথাও চলে যেতে হবে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছি ঠাকুর মশাই, কিন্তু কোনো লাভ হয়নি। এখান থেকে গিয়ে অন্য কোথাও থাকলে শরীর খারাপ হয়। সে এমন প্রবল শরীর খারাপ হয়েছে, মরে যাওয়া এমন অবস্থা। এর আগেও একবার বাড়িতে গিয়ে থাকার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি বলে আবার চলে এসেছি। আপনি কি কিছু বুঝতে পারছেন ঠাকুর মশাই? আমি বুঝতে পারছিলাম, কিন্তু সেসব কথা বলে কোনো লাভ নেই। আজ রাতে মহাভোগের কথা বলেছে সেই নারী মূর্তি। আজ রাতে কি হয় তা দেখব। সেই রকম মতো মণিলালকে গ্রামের কয়েকজন লোক জোগাড় করে তাদেরকে নিয়ে ওই গরুর শরীরের বাকি অংশটা গ্রামের শেষের দিকে এক জায়গায় মাটির তলায় পুঁতে রেখে আসার কথা বললাম। সেই মতো ওরা সবাই ব্যবস্থা করল। মণিলাল চলে গেছে। আমি বাড়ির চৌহদ্দির বাইরে গ্রামের পথে হাঁটছি আর মনে মনে কি সব ভাবছি। এমন সময় একজন লোক এসে দাঁড়ালো আমার কাছে। সৌম্যকান্তি চেহারা, দেখতে আর 5টা মানুষের মতো হলেও আমি তার দিকে তাকাতেই মনে হলো তার চোখের দৃষ্টি বড় অদ্ভুত। শান্ত হাসি, আর সেই অদ্ভুত চোখের দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে দেখছে। মণিলালের বাড়ি থেকে বেরোনোর আগে একটা ডাঁসা পেয়ারা হাতে নিয়েছিলাম। লোকটার পরনের রুক্ষ সূক্ষ্ম কাপড় আর মলিন চেহারা দেখে কি মনে হতে আমি তাকে বললাম, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি অনেক দূর থেকে। সেই নবদ্বীপের নাম শুনেছ? সেই নবদ্বীপ থেকে আসছি। তোমার হাতের পেয়ারাটা কি তুমি খেয়েছ? না, আমি খাইনি। আপনি খাবেন? কথাটা বলে পেয়ারাটি তার দিকে এগিয়ে দিলাম। অতি যত্ন সহকারে এবং তৃপ্তি করে সে পেয়ারাটি খেল। ততক্ষণে বাড়ির উল্টো দিকের মাঠের কাছে একটা গাছের তলায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তার কাঁধে একটা ঝোলা। সেই ঝোলার ভেতরে কি যেন আছে। আমার একটু কৌতূহল হতে আমি বললাম, আপনার ঝোলায় কি আছে? ওতে অনেক কিছু আছে। যখন মানুষে কোনো বিপদে পড়ে, তখন সেই বিপদ থেকে তাকে বাঁচাবার জন্যই এই ঝোলা কাজে আসে, বুঝলে? আর তোমার তো বিপদ আসতে চলেছে আজ রাতে। মহাভোগের কথা নিশ্চয়ই ভুলে যাওনি। মহাভোগ চেয়েছে ওই মাতঙ্গী। সেই মহাভোগ কিন্তু এত সহজে এড়ানো যাবে না। একবার যদি মাতঙ্গী মহাভোগ চেয়ে থাকে, তাহলে তার পূজারীকে তা দিতেই হবে। আর তোমার আশেপাশে যে সব সময় আরেকজন রয়েছে, সে কথাও কি তুমি বুঝতে পারছো না? আমি অবাক হয়ে গেলাম। তার মুখের সেই হাসিটা তখনও রয়েছে। জলজলে চোখের দৃষ্টিতে সে কথাগুলো বলল আমার দিকে তাকিয়ে। তারপরে তার সেই লাল কাপড়ের ঝুলিতে হাত ঢুকিয়ে একটা ছোট্ট গাছের শিকড়ের মতো বার করে দিল আমার হাতে। ছোট্ট একটা শিকড়। শিকড়টা শুকিয়ে কেমন যেন হয়ে গেছে। সে বলল, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসতে হয়েছে। এত দ্রুত যে সবকিছু হয়ে যাবে তা তো ভাবতে পারিনি, তাই ওটা শুদ্ধ করা হয়নি। তুমি একটু শুদ্ধ করে নিও। আর তার সঙ্গে ওটা একটা লাল কাপড়ে বেঁধে তোমার সঙ্গে রেখো। মনে রেখো, অন্তিম মুহূর্ত ছাড়া ওটা বাইরে বার করবে না। তার আগে ওটা বাইরে বার করলে কিন্তু সমস্যা বাড়বে।
কিন্তু আপনি এত কথা জানলেন কি করে? আপনার আপনার নাম কি? আমার নাম তোমার না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখো, আমাকে সকলে আগম বাগীশ বলেই চেনে। মনে রেখো, আমার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নামটা শুনে বেশ খটকা লাগলো। এই নামটা কোথায় যেন শুনেছি। ছোটবেলায় একবার বাবার মুখে কিংবা ঠাকুরদার মুখে নামটা একবার শুনেছি বলে মনে হলো, কিন্তু যদিও মনে পড়ছিল না। লোকটা আমাকে দেখে একবার হাসল, হাতের পেয়ারাটা শেষ করে একবার হাওয়ায় হাত চালিয়ে যেন হাত ধুয়ে নিল। তারপর বলল, সামান্য ভুল হলেই কিন্তু সব কিছু বদলে যাবে। ওই মাতঙ্গী বারবার এভাবে ফিরে আসতে চায়, একটা একটা করে পূজারি ধরে তার মাধ্যমে নিজেকে প্রস্ফুটিত করতে চায়, কিন্তু প্রত্যেকবার ওকে এইভাবেই আটকাতে হয়। না হলে একবার নিজের উদ্দেশ্য সাধন করতে পারলে ও যে কত ভয়ানক হতে পারে তা তুমি বুঝতে পারছো না। কিন্তু আমি তো এসব কিছুই জানি না। মাতঙ্গী বলে এক দেবীর কথা শুনেছি, কিন্তু তার বেশি আর কিছু আমার জানা নেই। দামড়ি যে কোনো এক অপশক্তি সেটাও মনে পড়েছে, কিন্তু মণিলাল যে রাতের অন্ধকারে ওই মাতঙ্গী আর ডামড়ির সম্মোহনে হয়ে যায়, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। ওই ঘরের মাঝে যে হেঁটে চলেছিল তাকেই। কথা বলতে বলতে আমি একবার সামনে মণিলালের বাড়ির দিকে তাকিয়েছিলাম, আবার এক পাশে তাকিয়ে দেখি একটু আগে আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটি আর সেখানে নেই। কি মনে হতে সেদিকে তাকালাম, দেখি হাতের তালুর মধ্যে সেই ছোট্ট গাছের শিকড়টা রয়েছে। তবে গাছের শিকড়টা হাতে আসার পর থেকে একটা অদ্ভুত শক্তি যেন আমার শরীরে অনুভব করছি। বুঝতে পারছিলাম আজ রাতে ওই অপশক্তি মাতঙ্গী মহাভোগ পেতে চলেছে, আর তা আটকানো এতটাও সহজ হবে না। বড় অদ্ভুত ব্যাপার। কৃষ্ণানন্দ আগম বাগীশ আপনার কাছে এসে আপনাকে ওই গাছের শিকড় দিয়ে গেল, কিন্তু সে এত সব কিছু জানলো কি করে? কৃষ্ণনন্দ আগম বাগীশ যে কে সে কথা তোমরা জানলে তোমরাও এ প্রশ্ন আমায় করতে না। আমি যে তার দেখা পেয়েছিলাম তার জন্যে আমি ধন্য হয়ে গেছিলাম। জীবনে বেশ কয়েকবার তার দেখা আমি পেয়েছি, কিন্তু প্রথমবার ছাড়া কখনোই তার নাম আমি জানতে পারিনি। আমার পক্ষে কখনোই তাকে চেনার মতো সুযোগ হয়ে ওঠেনি। সেই একবার সে আমায় নিজের নাম বলেছিল, আর তখন আমি তাকে চিনতাম না। যাই হোক, সেদিন মণিলাল এবং গ্রামের লোকেরা ফিরে এলো অনেক পরের দিকে। তখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে। এমন সময় গ্রামের লোকেরা মণিলালের সঙ্গে এসে বাড়ির চৌহদ্দি পর্যন্ত এলো, কিন্তু ভেতরে ঢুকলো না। ব্যাপারটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। মণিলাল ভেতরে চলে যেতেই আমি এগিয়ে গিয়ে গ্রামের একজনকে বললাম, কি ব্যাপার বলো তো, তুমি মণিলালের সঙ্গে বাড়ির ভেতর পর্যন্ত ঢুকলে না কেন? ঠাকুরমশাই, মণিলালের বাড়ি ভালো না। তার বাড়িতে গেলেই কিছু না কিছু বিপদ হয়। যেদিন তার বাড়িতে পা রাখবো সেদিন রাতের বেলা বড় অদ্ভুত স্বপ্ন দেখতে পাই। কেন? এমন কেন? এর আগে ঠিক কি হয়েছিল? একদিন মণিলালের বাড়িতে প্রথম এসেছি, তখন মণিলালের প্রথম গরুটা মারা গেছে। আমি তো আসতাম না, মণিলাল নিজেই ওর গরুর বাকি অংশটা টেনে বের করলো। তারপর বাইরে থেকে গরুর মরা দেহটা নিয়ে আমরা গ্রামের শেষ দিকে রওনা গেলাম। আপনি জানেন না ঠাকুরমশাই, ও নিয়ে যাওয়ার জন্য গ্রামের লোকেদের কত বলতে হয়েছে। মণিলাল সবার টাকা কবুল করেছে। তারপরে আমরা গিয়েছিলাম। প্রথম দিকে মণিলালের বাড়িতে আমরা তখন এমনি আসতাম, সন্ধ্যার দিকে আসতাম, দুপুরের দিকেও আসতাম। সেদিন সন্ধ্যের দিকে মণিলালের বাড়িতে এসেছি।
এমন সময় দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে মণিলালের বাড়ির দাওয়ার কাছে। তা দেখে আমি বললাম, কে তুমি? মণিলালকে গিয়ে খবর দাও যে আমি এসেছি। মণিলালের সঙ্গে এখন দেখা হবে না, সে এখন ব্যস্ত আছে, তুমি চলে যাও। মণিলালের সঙ্গে দেখা না করে আমি যাব না। জমির ব্যাপারে তার সঙ্গে আমার কথা আছে, কাল ভোরবেলা বেরোতে হবে। তুমি বললেই তো আর আমি তোমার কথা শুনবো না, সরে যাও দেখি। আমার কথা শুনে সেই মেয়েটি অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, তার পরনে কালো রঙের একটা কাপড় ছিল। সেই কাপড় ছাড়া তার পরনে আর কিচ্ছু নেই। সে কাপড় এলোমেলোভাবে তার শরীরে জড়িয়ে রাখা রয়েছে। মাথার চুল খোলা, চোখের দৃষ্টি অদ্ভুত। হাতে ধরে রাখা হ্যারিকেনের আলোতে তার চোখটা অদ্ভুত দেখতে লাগছিল। সেভাবেই সে তাকিয়ে রয়েছে আমার দিকে। মুখের দাঁতগুলো এমনভাবে বার করা আছে যেন আমায় দেখছে। মনে হলো তার মুখের দুপাশে দুটো লম্বা লম্বা দাঁত বেরিয়ে রয়েছে। এমনভাবে অনেকক্ষণ ধরে সে আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি কিছু বলতে যাব, দেখি তার ঠিক পেছনেই একটা ছোট বাটির মতো কি যেন রয়েছে। তার মধ্যে খানিকটা লাল রঙের রক্ত। কি প্রথমে ভেবেছিলাম রঙ্গলা জল, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আসলে রক্ত। ঠিক সেই দিনই সকালে মণিলালের একটা গরু মারা গিয়েছিল। এমনভাবে গ্রামের মধ্যে গরু মারা যাওয়া সহজ ব্যাপার নয় ঠাকুরমশাই। কিন্তু তখন কিছু বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম ও মেয়ে মানুষ নয়, কারণ মণিলালের বাড়িতে কখনো কোনো মেয়ে ছিল না। অথচ তারপর মাঝে মাঝেই যখন গ্রামের কেউ বাড়ির সামনের পথ দিয়ে গেছে, তখনই দেখতে পেয়েছে কালো শাড়ি পরা একটা মেয়ে বাড়ির চৌহদ্দির মধ্যে চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর কি যেন পাহারা দিচ্ছে। ওই পাথরের মধ্যে যে রক্ত ছিল সে কথা তুমি কি করে বুঝলে? আমার মনে হয়েছিল টাটকা রক্ত, আর তার মধ্যে যেন হাড় আর মাংসের টুকরো পর্যন্ত ছড়িয়েছিল। আমি চলে আসবো তখনই সে ওই বাটিটা নিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো সামনের দিকে, আর গুনগুন করে হাসছিল সে। লোকটার কথা শুনে আমি বুঝতে পারলাম এমনি এমনি মণিলালকে গ্রামের সকলে একটু এড়িয়ে চলে না। মণিলালের নামে গ্রামে অনেক গুজব রয়েছে, সে কথা পরে শোনা যাবে। কিন্তু আজ রাতের জন্য তো আমায় আগাম তৈরি হয়ে থাকতে হবে। কৃষ্ণানন্দ আগম বাগিশের বলা মহাভোগের কথা আমার মাথায় আছে। তাছাড়া সেই অদ্ভুত নারী মূর্তির গলায় আমি নিজে সেই কথা শুনেছি। আর মণিলাল তো নিজে বলেছে সে মহাভোগ প্রস্তুত করবে আজ রাতে। কিন্তু সেই মহাভোগ যে কি সেটা আমি তখনও পর্যন্ত বুঝে উঠতে পারছিলাম না। সেটা বুঝেছিলাম একদম অন্তিম সময়ে। তারানাথ কথা বলতে বলতে আবারও চুপ করল। সামনে রাখা পাসিং শোয়ের বাক্স থেকে আর একটা সিগারেট বার করে নিল। আমরা অবাক হয়ে শুনছিলাম তারানাথের কথা। এর আগে এমন গল্প শুনিনি এমন নয়, কিন্তু তখন তারানাথের কাছে ক্ষমতা ছিল। সেই ক্ষমতা দিয়ে তারানাথ নিজেকে এবং অনেককে রক্ষা করত। কিন্তু এখন যে গল্প শুনে চলেছি আমরা, তাতে তারানাথের কাছে এমন কোনো ক্ষমতা নেই যে সে মাতঙ্গী এবং অদ্ভুত সেই মেয়েটি, অর্থাৎ যে ডামরি, তাকে আটকাবে। তেমন ক্ষমতা তারানাথের নেই। কৃষ্ণানন্দ আগমবাগিশের দেওয়া সামান্য এক শিকড়ের টুকরো কি তারানাথকে রক্ষা করতে পারবে? আর সেই মণিলালের কি হবে? সে সমস্ত কথা কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারানাথ সিগারেটে টান দিতে দিতে বাইরের আকাশের দিকে তাকিয়েছিল। সিগারেটে কয়েকটা বড় বড় টান দেওয়ার পর ধোঁয়া উড়িয়ে বলল, জীবনে বেশ কয়েকবার আমার আফসোস থেকে গিয়েছিল, সঠিক সময়ে সঠিক কিছু করতে না পারার জন্য। এবারেও সেই আফসোস আমার থেকে গিয়েছিল। যদি সঠিক সময়ে আমি সমস্ত কিছু বুঝতে পেরে মণিলালকে আটকাবার চেষ্টা করতে পারতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। যাই হোক, তারপরে শোনো।
দেখতে দেখতে আঁধার নেমে এলো। সেদিন পূর্ণিমা রাত, আকাশে গোল সাদা থালার মতো চাঁদ ওঠার কথা, কিন্তু বিকেল থেকে কালো মেঘে আকাশ ভরেছিল। তাই গোটা আকাশটা অন্ধকার হয়ে থাকায় সেই অন্ধকার মাটির বুকে যেন ঘুটঘুটে আঁধার নেমে পড়েছিল। আমি চিন্তায় ছিলাম। সন্ধ্যের পর থেকে একবারও মণিলালকে আমি দেখতে পাইনি। মণিলাল যে ওই বন্ধ ঘরের ভেতরে রয়েছে তা বুঝতে পেরেও একবারও সেখানে যাবার চেষ্টা আমি করিনি। আমি নিজের ঘরে চুপ করে বসে রইলাম। শিকড় শুদ্ধ করে লাল কাপড়ে জড়িয়ে বিছানার পাশে বালিশের তলায় রেখেছিলাম। অনেক রাত হয়ে গেল। আজ কিন্তু মণিলাল আমার জন্য খাবার নিয়ে এলো না। আমি হেলান দিয়ে বসে আছি আর ভাবছি। এমন সময় ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দেখি মণিলাল ঘরে ঢুকেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার হাতে আলো নেই। আমি বললাম, মণিলাল, কি হয়েছে? আলো কোথায়? অন্ধকারে এভাবে ঘরে আসছো কেন? ঠাকুরমশাই, মা যে মহাভোগ চাইছেন ঠাকুরমশাই, মাকে ভোগ দিতে হবে যে। চলুন ঠাকুরমশাই, চলুন। মা? কার কথা বলছো মণিলাল? আর তোমার চোখে মুখের এরম অবস্থা কেন? এখানে এসো, বসো, ঘরের মধ্যে বসো। মণিলাল অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো। তার মুখের কাছে অদ্ভুত একটা কিসের যেন দাগ। সে অদ্ভুত গলায় বলল, ঠাকুরমশাই, মাকে অপেক্ষা করানো ভালো নয় ঠাকুরমশাই। আজ মহাভোগ পেলেই মা জেগে উঠবে। তারপর নিজের ভোগের ব্যবস্থা মা নিজেই করে নেবে। আমায় মা সুযোগ দিয়েছে মহাভোগ দিয়ে মাকে জাগিয়ে তোলার জন্য। আপনি আমার কাছে বাধা দেবেন না, তাহলে মা রুষ্ট হবেন। আর একবার মা যদি রুষ্ট হয়, সে যে কি করতে পারে তা আপনি জানেন না ঠাকুরমশাই। মণিলালের কথা শুনে বুঝতে পারছিলাম মণিলাল নিজের মধ্যে নেই। তার অদ্ভুত চোখের দৃষ্টি, তার আবেগান্বিত কণ্ঠ আর এমন ছাড়া ছাড়া কথা বলার ভাব আমার ভালো লাগছিল না। কিন্তু মণিলাল কিছুতেই ঘরের ভেতরে ঢুকছিল না। ঘরের চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে সে কথা বলে চলেছিল। আমি আবার বললাম, আমার কথা শোনো মণিলাল, আমার কথা শোনো। তুমি ঘরের ভেতরে এসো, তুমি বুঝতে পারছো না। মণিলাল প্রায় চিৎকার করে উঠল। তার চোখের দৃষ্টি তখন প্রায় পাগলের মতো। দু হাতে সে ঘরের দরজার পাল্লাটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আপনি না এলে আপনাকে কিভাবে আনতে হয় তা কিন্তু আমার ঠিক জানা আছে। কথাটা বলে মণিলাল হঠাৎ পেছনের দিকে তাকালো। যেন মনে হলো তার পেছনে এতক্ষণ কেউ ছিল। আমি সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম যে দরজার সামনে মণিলাল দাঁড়িয়েছিল, ঠিক সামনের দিকে একটা মাথা আস্তে আস্তে শূন্যে ঝুলতে শুরু করলো। প্রথমে তার মাথার কালো ঝাঁকড়া চুল নিচে নেমে এসে পড়েছে, আর তারপর একটা কালো ছায়া যেন ছোট্ট ঝাঁপ দিয়ে নামলো ঘরের ভেতর। আর তারপরেই ঘরের ভেতরে হ্যারিকেনটা দপ করে নিভে গেল। মণিলাল যে আমায় সঙ্গে করে নিয়ে এগিয়ে চলেছে সেই রান্নাঘরের পাশের ঘরটায়, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কিন্তু কেন জানি মনে হচ্ছিল এখনো সঠিক সময় আসন্ন হয়নি। তাই সেই ঘরে গিয়ে তার পাশে বসলাম। ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতরের বাতাসে যা গন্ধ তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এতদিন ধরে মণিলালের বাড়ির গরুগুলোকে মারতে মারতে যে মাংস, রক্ত, চামড়া সবকিছু জমেছে সেগুলো ঘরের চারপাশে ছড়িয়ে রয়েছে। কাকের পালক, মোরগের মাথা, মাছের কাঁটা থেকে শুরু করে উচ্ছিষ্ট অনেক কিছু ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে। আর ঠিক তার মধ্যেই ঘরের এক কোণে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে এসেছে একটা মূর্তি। ঘরের ভেতরে এক জায়গায় একটা প্রদীপের আলো জ্বলছে।
সেই আলোতে দেখা গেল মূর্তিটাকে। এমন মূর্তি আমি এর আগে কখনো দেখিনি, মানে যে সময়ের কথা বলছি তখন দেখিনি। তারপর দেখেছিলাম ওটা হলো দেবী মাতঙ্গীর মূর্তি। তার শরীরের অর্ধেকটা মতো উঠে এসেছে, ওপরে দুটো হাত দেখা যাচ্ছে। তার এক হাতে খড়গ আর অন্য হাতে নর করটি। অন্তত প্রদীপের আলোতে তো সেটাই মনে হলো। যেটুকু মূর্তি দেখা যায়, গোটা মূর্তির শরীরে যা আছে তাকে যৌবন ছাড়া অন্য কিছু বলা চলে। যেন শরীরের অর্ধেকটুকু কামনা বাসনা যৌবন দিয়ে তৈরি হয়েছে। সেই মূর্তি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। সামনে রাখা একটা বড় পাথরের থালা। ওই থালার মধ্যে খানিকটা উচ্ছিষ্ট পড়ে রয়েছে। চারপাশে মানুষের মাংসের টুকরো পড়ে রয়েছে মনে হলো। মণিলাল অদ্ভুতভাবে হাসল। মা, তুই বলেছিলি না মহাভোগ আনতে? আমি আজ মহাভোগ এনেছি মা, আমি আজ মহাভোগ এনেছি মা। এ ভোগ তোকে সমর্পণ করলাম মা। আমি আজ মহাভোগ এনেছি মা। তুই ওকে গ্রহণ কর মা, তুই ওকে গ্রহণ করে নিজেকে উজ্জীবিত কর মা। জয় মা, বাবু। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত খিলখিলে হাসির সঙ্গে সেই মেয়েটি বলল, মা অমন ভাবে জীবিত ভোগ গ্রহণ করবে না। ওকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে রক্ত মাংস দিতে হবে মায়ের কাছে। কথাটা বলতেই সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকালো মণিলাল। এতক্ষণ পরে বুঝতে পারলাম, হঠাৎ করে আমার গোটা শরীর কেমন যেন পাথরের মতো হয়ে আসতে শুরু করেছে। ঘরের ভেতরে প্রবেশ করার পর এই ঘরের ভেতরে সেই অদ্ভুত গন্ধ, চারপাশে ভরে থাকা ধোঁয়া, উচ্ছিষ্টের সেই পচা অদ্ভুত দুর্গন্ধ, সবকিছু মিলিয়ে আমার মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল। মাটির তলা থেকে অর্ধেকটা উঠে আসা সেই অদ্ভুত মূর্তি, আর ঘরের মধ্যে মণিলালের ঠিক পেছনের দিকে ঘরের ছাদ পর্যন্ত মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়াটা আস্তে আস্তে নেমে আসা, সব মিলিয়ে আমি কেমন যেন স্তম্ভিত হয়ে গেছিলাম। সেই মুহূর্তে যে কি করা দরকার আমি কিছুই বুঝতে পারছিলাম না। প্রদীপের অল্প আলোয় দেখলাম সেই কালো শাড়ি পরা মেয়েটি অদ্ভুতভাবে এগিয়ে আসছে আমার দিকে। তার হাতে একটা ছুরি চকচক করে উঠল। মেয়েটার মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা দন্তগুলো এখন স্পষ্টভাবে বোঝা যায়। তার দুই চোখের দৃষ্টি অদ্ভুত, ভয় পাওয়ার মতো আলাদা কিছু নেই তার মুখে। তবু ওই চোখের দৃষ্টি দেখলে বুকের ভেতরের রক্তটুকু পর্যন্ত যেন জল হয়ে যায়। ঘরের ভেতরে কোথা থেকে যেন একটা চাপা শব্দ ভেসে আসছে। মণিলাল বারবার চিৎকার করে বলল, গ্রহণ কর মা, গ্রহণ কর, ভোগ গ্রহণ কর। যে ভোগ তোর জন্য আমি এনেছি সেই ভোগ তুই গ্রহণ কর মা। মহাভোগ গ্রহণ করে তুই 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 আয় 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 আমার কাছে আয়, আমার কাছে আয়। আর সেই মুহূর্তেই ছুরি হাতে একদম আমার কাছে এসে পড়েছে কেউ। আমি বুঝতে পারছি যে সেই ছুরি আমার গলা বরাবর চালিয়ে প্রথমেই আমার মাথাটা কাটার চেষ্টা করবে সে। ঠিক সেই মুহূর্তে গাছের তলায় দেখা পাওয়া সেই কৃষ্ণানন্দ আগাম বাগিসের কথা আমার মনে পড়ে গেল। সঠিক সময় ছাড়া ওটা বার করবে না। সঠিক সময় ছাড়া ওটা বার করলে তাতে কিন্তু বিপদ। মৃত্যুর একদম সামনে এসে দাঁড়িয়েছি। দেহবন্ধন করার কথা মনে নেই, আর এই মুহূর্তে আর কিছু করাও যাবে না। তাই এখন যদি ওটা বার না করি, তাহলে বার করার উপযুক্ত সময় থাকলেও তার জন্যে আমি জীবিত থাকবো না হয়তো। সঙ্গে সঙ্গে কোমরের কাছ থেকে লাল কাপড়ে জড়িয়ে রাখা সেই শিকড়টাকে বাইরে বের করে আনলাম। লাল কাপড় খুলে সেই শিকড়টাকে ছুঁড়ে দিলাম সামনের দিকে। আমি বুঝতে পেরেছিলাম ওই মাটির তলা থেকে অর্ধেক উঠে আসা মূর্তিটাই হলো এই সব কিছুর আসল শক্তি।
তাই শিকড়টা ছুঁড়ে দিতে সেই কালো শাড়ি পরা মূর্তিটা ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ল সামনের দিকে, যেন শিকড়টা মূর্তির গায়ে লাগার আগে তার গায়ে গিয়ে লাগে। ঠিক তখন মণিলাল চিৎকার করে তার সামনের থালাটা ছিটকে গেল, তা থেকে রক্ত মাংস ছড়িয়ে পড়ল। ঘরের চারপাশে উচ্ছিষ্টে ভরে গেল আবার, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সেই ছোট্ট শিকড়ের টুকরোটা আমি জোরেই ছুঁড়ে দিয়েছিলাম সামনের দিকে। সেই কালো ছায়া মূর্তিটা শিকড়টাকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু সেটা ছিটকে গিয়ে পড়ল মাটি থেকে অর্ধেক উঠে আসা সেই দেবী মূর্তির গায়ে। সঙ্গে সঙ্গে গোটা ঘরটা যেন থরথর করে কাঁপতে লাগল। আমি চিৎকার করে বললাম, পারবি না, পারবি না, তোরা আমায় মারতে পারবি না। আমার মাথার উপরে মাতু পাগলির আশীর্বাদ রয়েছে, আমি তারানাথ তান্ত্রিক। এইবার আস্ত পূর্ণিমার রাতে তোদের মহাভোগ সম্পন্ন হবে না। কথাটা বলেই আমি সেই প্রদীপের আলোটা তুলে নিলাম। তারপর এগিয়ে গেলাম মাটির তলায় থাকা সেই মূর্তিটার দিকে। অবাক হয়ে দেখতে পেলাম সেই মূর্তিটার দুটো চোখ যেন আমার দিকে তাকিয়ে দেখছে। শিকড়টা তার গায়ের কাছে এসে পড়তেই সেই শিকড় থেকে যেন অজস্র শিকড় বেরিয়ে এসেছে মাটির কাছে, আর সেই শিকড় মূর্তিটাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। পেছনের দিকে সেই মেয়েটির অদ্ভুত কান্নার শব্দ, আর তার সঙ্গে মণিলালের হাহাকার, সবকিছু মিলিয়ে ঘরের ভেতরটা ভরে উঠতে লাগল। কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ততক্ষণে সেই শিকড়টা অজস্র শিকড়ের জাল বিস্তার করে আস্তে আস্তে মাটির তলায় নিয়ে যেতে লাগলো সেই মূর্তিটাকে। আর সেই মূর্তিটাও এক সময় মাটির তলায় প্রবেশ করতে কালো ছায়া একবার আমার সামনে এসে দাঁড়ালো। প্রচন্ড চিৎকার করে কি যেন বলতে বলতে তার গোটা শরীরটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ল অন্ধকারে। শুধু মণিলাল তখন রয়েছে। মণিলালের দুই চোখে আক্রোশ। সে তখন পাগলের মতো দুহাতে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ছিঁড়তে বলল, আপনি কি করলেন ঠাকুর মশাই? আপনি মাকে ফিরিয়ে দিলেন। আপনি মায়ের যে মহাভোগ হলো না, মাকে ফিরিয়ে দিলেন আপনি। আমার মা কবে ফিরবে? মণিলালের অমন বিধ্বস্ত অবস্থার মুহূর্তে আমি যদি মণিলালকে সেই ঘর থেকে বার করে আনতাম কিংবা তাকে ধরতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। কিন্তু আমি খানিকটা সময় নিয়েছিলাম। ভেবেছিলাম মণিলাল একটু পরেই ঠিক হয়ে যাবে, কিন্তু তার মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই সামনে পড়ে থাকা একটা ঝকঝকে ছুরি তুলে নিয়ে মণিলাল নিজেই নিজের পেট বরাবর বসিয়ে দিল। পরপর 3 বার তার পেটে ছুরি প্রবেশ করিয়েছে সে। যতক্ষণে আমি মণিলালের সামনে গিয়ে তার হাত থেকে ছুরিটা ফেলে দিয়েছি, ততক্ষণে সে লুটিয়ে পড়েছে মাটিতে। আমি তাকে কোনো রকমে তুলে সেই ঘর থেকে বার করার চেষ্টা করতে লাগলাম। মণিলাল বলতে লাগলো, মায়ের পুজোয় অঘটন ঘটেছে ঠাকুর মশাই, মা আমায় ক্ষমা করবেন না। তাই নিজের হাতেই নিজেকে মুক্তি দিলাম। না হলে মায়ের ক্রোধ যে ভয়ানক। কি করলে এটা তুমি মণিলাল? যা হয়েছে তার সবকিছুতে তোমার হাত নেই তা আমি বুঝতে পেরেছি, কিন্তু সবকিছু তো ঠিক হয়ে গেছিল, তারপরেও কেন? মা যে আমায় ডাকছে ঠাকুর মশাই, মা যে আমায় ডাকছে। ওই তো মা দাঁড়িয়ে আছে। ওই যে আবার ভোগ নেবে, অন্য কারোর কাছ থেকে নেবে, আবার মা ভোগ নেবে, তারপরে আবার ফিরে আসবে মা। আমি চলি ঠাকুর মশাই, আমি চলি।
গল্পের শেষটা যে এমন হবে তা আমি কিংবা কিশোরী কেউই আন্দাজ করতে পারি। তারানাথ ফ্যাকাশে চোখে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমরা চুপ করে রইলাম। একটু পরে তারানাথ বলল, এরপরে সেখান থেকে বেরিয়ে যে লোকটির সঙ্গে আমি কথা বলেছিলাম তাকে সবকিছু খুলে বলতে সে আমার কথা বিশ্বাস করল। গ্রামের কয়েকজনকে ডেকে আমরা সেই ঘরে যখন গেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম। ঘরের মধ্যে কোথাও কিচ্ছু নেই, এমনকি মণিলালের মৃতদেহ পর্যন্ত নেই। ঘরের ভেতরে উচ্ছিষ্ট নেই, এমনকি ঘরের কোনোখানে সেই মূর্তি ছিল তার কোনো প্রমাণ নেই। গোটা ঘর খালি, শুধু ধুলো ময়লা আর ঝুলে ভর্তি। ওরা আমার দিকে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। ভোরবেলা সেই লোকটি বলল, ঠাকুরমশাই, আপনার যে কোনো দোষ নেই তা বুঝতে পেরেছি। আপনি যান ঠাকুরমশাই, এদিকটা আমরা দেখে নেব। ওই বাড়িতে আর কেউ ঢুকবে না। কিন্তু ওই বাড়িতে মণিলাল এলো কোথা থেকে? ওই বাড়িতে এর আগে যে ছিল নিজেও কৃষক ছিল, কিসের যেন তন্ত্র সাধনা করত। মণিলাল যখন এই গ্রামে এসেছিল তখন তাকে অনেকেই বলেছিল, সেসব কথা মণিলাল বিশ্বাস করেনি। আসলে তার বাড়ির লোক বড়ই গরিব। এখানে থেকেও জমি জমা দেখাশোনা করে যা কিছু টাকা সে পেত সব কিছুই তার গ্রামে পাঠিয়ে দিত। বেচারা ছেলেটা টাকার জন্য এখানে থাকতে থাকতে এমন হয়ে গেল। তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। সেদিন ভোরবেলা আমি গ্রাম ছেড়ে চলে এলাম। এরপর ঘুরতে ঘুরতে এক সাধুর কাছে দেবী মাতঙ্গীর ভয়ঙ্কর রূপ আর তার ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ার কথা জানতে পেরেছিলাম। দেবী মাতঙ্গী এক ভয়ানক দেবী। সে সরস্বতীর অন্য রূপ, কিন্তু পূজা আচার থেকে শুরু করে তার সাধনা সিদ্ধির সবকিছুই বড় ভয়ঙ্কর, বুঝলে? তারানাথ গল্প শেষ করেছে তা আমরা ঢের বুঝতে পেরেছিলাম, তাই উঠে পড়লাম। আমরা উঠতেই তারানাথ বলল, মণিলালকে হয়তো আমি বাঁচাতে পারতাম, কিন্তু আমার সামান্য ভুলের জন্য মণিলালকে হারাতে হয়েছিল। তবে তার সঙ্গে তো আমি সবসময় থাকতে পারতাম না। সেই দেবী তাকে নিজে বশীভূত করেছিল, তাই তার অন্তিম পরিণতি এমন হয়েছিল। কিন্তু কৃষ্ণানন্দ আগাম বাগিসের দেওয়া সেই সামান্য শিকড়ের টুকরোর জন্য সেই দেবীকে আমি আবার আবদ্ধ করতে পেরেছিলাম মাটির তলায়। তারানাথের কথা শেষ হতেই পথে নামলাম, কিন্তু পথে নামতেই ছাগল তাড়ানো বৃষ্টি শুরু হল। আর তাতেই একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে। তাই কিশোরীকে বললাম, এই দেখেছ, এত কথা হলো অথচ কৃষ্ণানন্দ আগমবাগিসের ব্যাপারে কিছুই জানা হলো না। লোকটা কে ছিল? অমনভাবে ওই সময় এসে তারানাথকে সেই ছোট্ট গাছের শিকড় না দিয়ে গেলে যে তারানাথ কিছুই করতে পারতো না। হতে পারে তিনিও তারানাথের মতোই কোনো সাধক। ঠাকুরমশাই তো তার গোটা জীবনে এমন অনেকের সাহায্য পেয়েছেন, আর সেই সময় তার ক্ষমতা ছিল না। সেই সময় যদি সে না থাকতো তাহলে সেই রাতেই হয়তো ঠাকুরমশাইয়ের জন্য শেষ রাত হতো। আমি অবাক হয়ে গেলাম। তারানাথের মতন একজন মানুষ এমনভাবে সেই রাতে এক অপশক্তির হাতে মারা পড়তো, সত্যিই কি তা বিশ্বাস করা যায়? কিন্তু তারানাথের মুখে আমরা সে কথা শুনেছিলাম, তাই বিশ্বাস করতে পেরেছিলাম। না হলে এই কথা বিশ্বাস হতো না।